একটা লোক, জলজান্ত লোক, সামনেও নাই পিছনেও নাই, গেল কই? তা হঠাৎ বয়স্ক লোকটা দেখে পানির উপর দিক দিয়ে হাঁটে চলে যাইতেছে। স্বাভাবিক রাস্তার, মানে একটা স্বাভাবিক রাস্তায় মানুষ যেভাবে হাঁটে, এই যে লাট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন আমরা উপস্থিত হয়েছি খোলামোড়া ঘাটের খুব কাছাকাছি একটি নদীর পাড়ে। এখান থেকে সাদেক ভাইয়ের জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো। এই ঘটনাটি বলবেন আমাদের সাদেক ভাই, তার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা বলেন। মূলত ঘটনাটা আজ থেকে প্রায় 15-20 বছর আগের ঘটনা। মূলত আগে পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ সাদেকুল ইসলাম। আমি গ্রামের বাড়ি খোলামোড়া, নরন্ডি। ঘটনাটা প্রায় আজ থেকে প্রায় 20 বছর আগের। তখন আমি কর্মরত ছিলাম ঢাকা পুরান লালবাগ, মানে ঢাকার পুরান ঢাকা যেটা বলা হয় লালবাগ, রয়্যাল হোটেলের বিপরীতে। মূলত আমি একজন গার্মেন্টসের সুপারভাইজার বা যেটারে পরিচালনা ম্যানেজার বলা হয়, আমি সেই কাজে কর্মরত ছিলাম। তখন আমাদের মূলত ডিউটিটা ছিল সকাল 9টা থেকে শুরু করে রাতের 9টা-10টা। কিন্তু রমজান মাসে বা শবে বরাতের পরে আমাদের ডিউটিটা করতে হয় রাতের 2টা, 2:30, 3টা পর্যন্ত। একটা সিজন চলে। হ্যাঁ, তখন একটা সবার কেনাকাটা ঈদের বাজারে, সেজন্য আমাদের কাজের চাপটা বেশি থাকে, রাতে একটু ডিউটি করতে। সেজন্য আমরা ডিউটি করতাম রাতের 3টা পর্যন্ত। তখন যারা এখন বসবাস করতেছে, আর মূলত ঘটনাটা আমার সাথে ঘটছে, জায়গাটার নাম হলো খোলামোড়ার থেকে নরুন্ডি মসর বলা হয়, মালঞ্চ বন বলে, মানে মালঞ্চের বন্ডে। তো এখন যারা বসবাস করতেছে নতুন প্রজন্মে বা এখন করা বয়স আছে না, তারা বলতে পারবে না যে সেখানে কি ছিল আগে আর এখন। 20 বছর আগে, 20 বছর আগে। আর সময়টা হলো বর্ষাকাল। আর তখন বর্ষাকালে আপনার শুধুমাত্র রাস্তাটা ভাসে থাকতো। আর আরেকটা কথা বলে নি, খোলামোড়া নদীর নৌকাতে পার হওয়ার পরে এই ঘাটে টাকা তোলার জন্য একটা টংঘর ছিল। আর সেখান থেকে একটু সামনে বাড়লে 2-3টা চায়ের দোকান ছিল। আর আশপাশ কোনো দোকান বা বাসা বাড়ি কিছু ছিল না। আর একটু ভিতরে গেলে আপনার একটা বাগবাড়ি নামে পরিচিত একটা বাড়ি ছিল। বাগবাড়ি কেন? বাগবাড়ি এই শর্তে, সে বাড়িতে যে বাঘ পালন করতো তা না, বা বাঘের মূর্তি ছিল তাও না। বাড়িটার সামনে একটা বাঘের ছবি লাগানো ছিল। হ্যাঁ, বাঘের একটা ছবি লাগানো ছিল। সেই সুবাদে সে বাড়িটা সবাই বাগবাড়ি নামে চিনত। তার একটু সামনে গেলে এখন বিশাল একটা মসজিদ হয়েছে, 2 তলা বা 3 তলা বিল্ডিং। আগে এটা ছিল একটা টিনের মসজিদ। আর ওখানে বাড়িঘর ছিল একটু ভিতর সাইডে। ওটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল ছিল। হ্যাঁ, একদম গ্রাম অঞ্চল। গ্রাম বলতে গেলেও মানে ইয়া হয়, একদম পাড়া গ্রাম যেটা বলা হয়, প্রত্যন্ত গ্রাম। হ্যাঁ, বিদ্যুৎ সংযোগ ছিল। হ্যাঁ, বিদ্যুৎ সংযোগ ছিল। বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যা নেই, বিদ্যুৎ ছিল। কিন্তু বিদ্যুৎ এখনকার মতো না। এখন যেমন সারাদিনে লোডশেডিং একবারও যায় না, বা মাসে 1বার 2বার। কিন্তু তখন একটা লোডশেডিং এর একটা সিস্টেম ছিল যে আইসে 5 মিনিট থাকতে পারে, কিন্তু একবার যদি যায় কখন আসবে এইটার কোনো নির্ধারিত ইয়া ছিল। তো যাই হোক, আমরা মূল ঘটনায় চলে যাই। তা আমি এরকম গার্মেন্টস ফ্যাক্টরিতে ডিউটি করতেছি। তো
তে ঘটনাটা আমার সাথে হলো শবে বরাতের 3 থেকে 4 দিন পরে। শবে বরাতের পরের কাহিনী। হ্যাঁ, শবে বরাত 3 থেকে 4 দিন পরে আমি গার্মেন্টসে ডিউটি করতেছি। তো বিভিন্ন কাজে কামে একটু লেট হয়ে গেছে। সেদিন মূলত আমার প্রায় রাতের 1টা বা 1:30টা বাজে। মানে ডিউটি ছিল কয়টা, 12টা না? ডিউটি ছিল তখন আমার 11টা 12টা পর্যন্ত, কিন্তু কাজের ক্ষেত্রে অনেক টাইমে ম্যানেজিং পোস্টে ছিলেন, হ্যাঁ। এখন ওখান থেকে দায়িত্ব বুঝাই দেওয়ার জন্য লেট হয়েছে। হ্যাঁ, তো সবার কাজ কাম বুঝায় দিয়ে বাইরে হইতে আমার একটু দেরি হয়ে গেছে। মূলত সম্ভবত রাতের 1টা বাজে। তো এইরকম টাইমে আমি সাইকেল দিয়ে ডিউটি করতাম। বাইসাইকেল ছিল একটা। বাইসাইকেল ছিল। বাইসাইকেল দিয়ে ডিউটি করতাম। নিচে নামলাম, সাইকেল দিয়ে পুরান ঢাকার থেকে লালবাগ থেকে খোলামোড়া ঘাটে যাইতে হুম। প্রায় 15-20 মিনিট সময় লাগে। এখন যেমন একটা ব্রিজ আছে, লোহার ব্রিজ, যে পাশে যে একটা ব্রিজ হয়েছে, তখন কত লোহার ব্রিজ ছিল আপনাদের? না। 20 বছর আগের ঘটনা। হ্যাঁ, তখন এই ব্রিজটার কাজ চলতেছিল। ওই নতুনটার আর কি। হ্যাঁ, নতুনটার কাজ চলতেছিল। আর আপনার ওই যে লোহার ব্রিজটা আছে, হ্যাঁ। এই ব্রিজটা সচল ছিল, এটা দিয়ে সবাই যাতায়াত করত। তো যাই হোক, লোহার ব্রিজ দিয়ে পার হওয়ার পরে আর এই কামরাঙ্গীর চরের ভিতর দিক দিয়ে যাইতাম। কামরাঙ্গীর চরও এত বড় বড় বিল্ডিং বা এত বড় বড় কারখানা, ফ্যাক্টরি এগুলো কিছু ছিল না। ছিল। মূলত টিনের ছাপড়া ঘর বা একতলা বিল্ডিং, এর উপরে টিন দিয়ে ছাপড়া, এই ধরনের বিল্ডিং ছিল। তো এদিক দিয়ে যাওয়ার পরে ওইটা খোলামোড়া ঘাট বলা হয়, কেউ আপনার খেওয়া ঘাট বলে। হুম। ওই ঘাটে যাওয়ার পরে নৌকা, রাতে ওইভাবে নৌকা থাকতো না, দিনের বেলা অনেক নৌকা থাকতো। 15টা 20টা 30টা নৌকা থাকতো। রাতের বেলা হয়তো 2-1 জন করে বা 5 জন 10 জন করে লোক আসতো। হ্যাঁ। তখন এই লোকগুলার জন্য 2টা বা 3টা নৌকা থাকতো, আর বেশি না। আমি নৌকাতে পার হইলাম ওই পারে। হওয়ার পরে ওই যে বললাম আমি যে এত বাড়িঘর কিচ্ছু ছিল না, গ্রাম অঞ্চলে। গ্রাম অঞ্চল। আপনার টিনের মসজিদ, এটা যারা এখন বর্তমানে জানে, এই টিনের মসজিদ ছিল লাস্ট একটা বাড়ি বলেন বা একটা, মানে সচরাচর মানুষজন শেষ যায় প্রান্তের দিকে আর শেষ কি। প্রান্তের একটা বাড়ির ভিতরে বা একটা মসজিদের ভিতরে এই মসজিদটা ছিল। তারপরে কোনো ঘর বাড়ি দেখা মিলতো না। না সহজে। আর রাস্তার 2 পাশে যতদূর পর্যন্ত চোখ যাইবো ততদূর পর্যন্ত শুধু পানি আর পানি। যে বর্ষাকাল। হ্যাঁ, বর্ষাকাল, এবং পানিও অনেক। প্রায় মনে করেন যে জায়গায় পানি নাই বলতে গেলে, সেই জায়গায়ও আপনার 5 ফিট 7 ফিট 8 ফিট পানি। আর এমনও কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো আপনার 20 ফুট 25 ফুট পর্যন্ত পানি আছে। পানি। তো যাই হোক, এখান থেকে আবার টিনের মসজিদ থেকে আরেকটা বিল্ডিং ঘর পাইবেন, সেটা হলো নতুন ভাড়ালিয়া বলেন। নতুন ভাড়ালিয়া একটা স্কুল ছিল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটার নাম ছিল হলো কালুনগর প্রাথমিক বিদ্যালয়। আর ভাড়ালিয়া মসজিদ, মসজিদ আর স্কুল, এই দুটা ছিল একসঙ্গে। মানে ওই চীনের মসজিদটা কি ভাড়ালিয়া মসজিদ নামে পরিচিত? হ্যাঁ, ভাড়ালিয়া মসজিদ নামে পরিচিত। না না না, ওটা তো টিনের মসজিদ। যেটা টিনের মসজিদ, এটা শুধু টিনেরই মসজিদ। এটা মাঠের মাঝখানে একটা রোডের লগে একটা শুধু টিনের একটা দোতলা মসজিদ ছিল। আর ভাড়ালিয়া যে স্কুলের সঙ্গে যে মসজিদটা ছিল, এটা ছিল পাকা বিল্ডিং। আর আপনার ওই যে হারিকেন ফ্যাক্টরি, খোলামোড়া হারিকেন ফ্যাক্টরি, এই হারিকেন ফ্যাক্টরিটা আছে। আর এর মাঝখানে এই 1 কিলোমিটার রাস্তার ভিতরে কোথাও আর কোনো বাড়ি ঘর ছিল না। যতদূর চোখ যাইবো রাস্তার 2 পাশে শুধু পানি আর পানি। তো যাই হোক, আমি নৌকার থেকে নামার পরে সাইকেল দিয়ে যখন রওনা করলাম, ফাঁকা রাস্তা, নীরব। মূলত এই জায়গাটা আমি আস্তে আস্তে যাই, কারণ এখন যেমন রাস্তাটা উন্নত, রাস্তাটা আগে এত উন্নত ছিল না। রাস্তাটা ছিল হিয়ারিং, ভাঙ্গা চূড়া। এই জন্য আমি সাইকেল নিয়ে আস্তে আস্তে যাই। তো যাইতেছি, যাইতে যাইতে ঘটনাটা হলো যে টিনের মসজিদ জায়গাটা, এই টিনের মসজিদের সামনে যখন আমি যাই, তখন দেখতেছি রাস্তার মাঝখানে একটা অনেক বয়স্ক লোক, আনুমানিক 85-90 এই ধরনের বয়স হবে। আপনি দেখলেন কিভাবে? মানে তখন আলো ছিল? এটাও বলে নি, জ্যোৎস্না রাত,
একে হলো জ্যোৎস্না রাত, হ্যাঁ, মানে যতদূর চোখ যায় পরিষ্কার দেখা যায়। মানে ভোরের আলোর মতো। হ্যাঁ, এটা। ভোরের আলোর মতো একদম পরিষ্কার। আর জ্যোৎস্নার আলোটা যখন পরিষ্কার পানিতে পড়বে রাস্তার, আমি আগেই বলছি শুধু রাস্তাটা বাদ হ্যাঁ। দিয়া রাস্তার দুই পাশে আপনার শুধু পানি আর পানি, জি। আর এরকম গাছ গাছলা কিচ্ছু না। আর এরকম একটা পরিষ্কার জায়গার ভিতরে, পানির ভিতরে যদি আপনার জ্যোৎস্নার আলোটা পড়ে তাহলে পরে বুঝতে পারবেন। এটা অন্যরকম জি। প্রাকৃতিক সৌন্দর্য। হ্যাঁ, সৌন্দর্য। এবং আপনার 1-2 কিলোমিটার বা তারও বেশি যতদূর চোখের দৃষ্টি যায় সবই পরিষ্কার দেখা যায়। আর এটা তো আমার চোখের সামনে। হ্যাঁ, আমি সাইকেল দিয়ে রাস্তা দিয়ে যাইতেছি, একটা বয়স্ক মানুষ, আনুমানিক প্রায় 80-85 বা 90 বছরের বয়স্ক বৃদ্ধা, হুম, দাঁড়িয়ে আছে, বাবরির চুল, মানে মাথায় একটা ইয়ে আছে না, ওই অনেকে জটলা বলে, জটলা, হ্যাঁ, মাথায় একটা জটলা আছে। তো জটলাটা স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, স্পষ্ট একদম পরিষ্কার দেখা যাচ্ছে জটলা, এবং জটলাটাও মোটামুটি অনেক বড়, হুম, বড়ই বড়। তার জটলাটা প্রায় পিঠের মাঝখান বরাবর এসে বসে। আর মূলত আরেকটু বলে নি, ওনার পরনে ছিল হলো, আমরা আগে দেখতাম মুরব্বীরা আপনার ধুতি পরতো, ধুতি, ধুতি, হ্যাঁ, হ্যাঁ। সাদা একটা ধুতি কাপড়, ওটা পরনে পেঁচান্না ছিল। আর একটা অর্ধেক ধুতির মতো কান্দের ভিতরে, শুধু পুরোটাই শরীর খালি, খালি গায়ে, হুম। কান্দের ভিতরে একটা মানে পেঁচানো ভাবেই হ্যাঁ, যে উঠে ওনার মতন হ্যাঁ। ফালার না। তো যাক, স্বাভাবিক একটা বৃদ্ধ মানুষ হয়তো কোথা থেকে আসতেছে, হুম, আমার কাছে তেমন কোনো অস্বাভাবিক কিছু মনে হয় না। তো উনি ওনার মতো যাইতেছে, লাঠি আছে হাতে, লাঠি ঠোকা দিয়ে দিয়ে যাইতেছে। আমার কাছে অস্বাভাবিক বা ভয়ের কোনো কিছু মনে হয় না, মানুষ তো হুম, যাইতেছে, ও ওনার মতো যাইতেছে, আমি আমার মতো যাইতেছে। তো ওনাকে যখন আমি টপকায় গেলাম, ওনার সামনে দিয়ে গেলাম আমি, উনি সাইড দিয়ে যাইতেছিল, আমি রাস্তার মিডিল বরাবর যাইতেছিলাম। ওনাকে আমি যখন 10 থেকে 15 হাত পিছনে ফালাই একটু সামনে গেলাম, সাইকেল যেহেতু উনি হাঁটে আসতেছে, আমি সাইকেল নিয়ে যাইতেছি, তো ওনারা যখন 10-15 হাত আমি সামনে যাই, তখন হঠাৎ করে আমার সাইকেলের চেনটা পড়ে যায়। ওনাকে ওভারটেক করার পরেই আপনার চেন পড়ে যায়। হ্যাঁ, ওনাকে ওভারটেক করার পরে আমার সাইকেলের চেনটা পড়ে যায়। হ্যাঁ, তে প্রথমত সাইকেলের চেনটা আমার ব্যাক সাইডেরটা পড়ে যায়, পিছনেরটা পড়ে যায়। তো পিছনের ব্যাক সাইডের চেনটা যখন তুলি, আবার সামনেরটা পড়ে যায়। সামনেটা পড়ে যায়। আবার সামনেরটা তোলার চেষ্টা করলে পিছনেরটা পড়ে যায়। হুম, এইভাবে মোটামুটি 5-7 বার আমি চেষ্টা করছি সাইকেলের চেনটা উঠানোর জন্য, মানে কোনোভাবে হচ্ছে না। হচ্ছে না। যদি সামনেরটা উঠে পিছনেরটা পড়ে যায়, পিছনেরটা উঠাইলে সামনেরটা পড়ে যায়। এরপরে হঠাৎ করে আমার মাথার ভিতরে আসলো যে আমি একটা লোক দেখলাম, বয়স্ক লোক আসতেছে রাস্তা দিয়া, পিছনে রেখে আসছে। পিছনে রেখে আসলাম 10-12 হাত, উনি তো আমারে ফালাইয়া সামনে যাওয়ার কথা। হ্যাঁ, তে উনি তো সামনে যায়নি, আর আমি তো রাস্তার মিডিলে। আর মানে রাস্তা এতক্ষণ পর্যন্ত আপনার ঘটনাটা স্বাভাবিক ছিল। হ্যাঁ, স্বাভাবিক ছিল, বা আমি এটা মানে নেই নাই, ভয়ের মধ্যে ধরেন নেই, নেই। এখনো ঠিক আছে। বা ওই ধরনের আমার মনে কিছু বৃদ্ধ মানুষ ছিল। থাকতেই পারে, হ্যাঁ। স্বাভাবিক, যেহেতু জ্যোৎস্না রাত হাঁটতে হ্যাঁ। বেরোতে পারে। তারপরে যাই হোক, আমি যখন আমার মাথার ভিতরে আসলো যে এই লোকটা আমার পাশ কাটায় তো সামনে যাওয়ার কথা, হ্যাঁ, কিন্তু আমি তো তার আর দেখতেছি না। তখন আমি পিছনে তাকাইলাম, হুম, পিছনে তাকানোর পরে দেখি তারে দেখা যায় না। নাই। তাহলে সামনে, এখন সামনের দিকেও তাকাই, তারে আমি দেখি অস্তিত্ব মানে তার কোনো দেখা মিলছে না। না, দেখতে পাইতেছি না। পরে আমি একটু আশ্চর্য হই যে ঘটনাটা, একটা লোক, জলজান্ত লোক, সামনেও নাই পিছনেও নাই, গেল। তা হঠাৎ, যেমন রাস্তাটাই এই বরাবর সোজা, আমি তো সাইড থেকে চেনটা তুলতে হয়, হ্যাঁ, সাইড থেকে যখন চেনটা তুলতে হয় তখন অটোমেটিক পানির দিকে আমার চোখটা যায়। হ্যাঁ, রোডের নিচেই দুই পাশেই তো শুধু পানি আর পানি, হ্যাঁ, পানির দিকে আমার চোখটা যায়। তখন দেখলাম বয়স্ক লোকটা শরীরটা আমার কাটা দিয়ে উঠতেছে,
এই বয়স্ক লোকটা দেখে পানির উপর দিক দিয়ে হেঁটে চলে যাইতেছে স্বাভাবিক রাস্তার, মানে একটা স্বাভাবিক রাস্তায় মানুষ যেভাবে হাঁটে। এই যে লাঠি বর দেয়া, হ্যাঁ। যে লাঠি ছিল তো তার। হ্যাঁ, লাঠি ছিল। স্বাভাবিক অবস্থায় মানুষটা যেমন রাস্তার উপর দিক দিয়ে হেঁটে যায়, এই লোকটা দেখি পানির আসলে উপর গায়ের দিক লোক দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে ভাই। এখন বিষয়টা- পানির উপর দিক দিয়ে হেঁটে যাইতেছে। পানি আনুমানিক কিরকম ছিল ওখানে? পানি ছিল কত? ওখানে পানি প্রায় 10 ফিটের উপরে। যারা আগে রাস্তাটা দেখছে বলতে পারবে, অনেক নিচু জায়গা ছিল। আর এই জায়গাগুলায় আপনার ওই যে গরুর জন্য ঘাস, হুম। টমেটো, মানে যখন খরাকাল থাকতো হ্যাঁ, তখন মানে এই গরুর চাষাবাদ ঘাস করতো। বা টমেটো, আলু এগুলা চাষ করতো। তো যাই হোক, যখন তারে দেখি পানির উপর দিক দিয়ে হাঁটে যায়, তখন কি বলবো যে আমার শরীর পুরা ঘামে, বর্ষা মানে বৃষ্টি এলে যেমন শরীরটা ভিজে যায়, হুম। ঠিক এইরকম ঘামে আমার শরীরটা ভিজে যাইতেছে। শুধু আপনি না, এখানে সাধারণ মানে কোনোভাবেই একটা মানুষ স্বাভাবিক থাকতে পারবে না, হ্যাঁ। এরকম একটা ঘটনা তো ঘটে। যাই হোক, জি। এরপরে এটা দেখার পরে স্বাভাবিক ভাবে আমার সাইকেলের চেনটা অটোমেটিক ভাবে আমি উড়ায় ফেলে, ঠিক হয়ে গেল। এরপরে আমি কিভাবে সাইকেলে উঠছি, এখান থেকে হুম। আমার বাড়িটা হলো মালঞ্চ, এখন বর্তমানে বলা হয় মালঞ্চ পানির ট্যাঙ্কি। হুম। এখন এই নামই সবাই চেনে। আগে এই নামই ছিল। হ্যাঁ, এই নামই ছিল। ওই জায়গায় একটা সরকারি পানির ট্যাঙ্কি ছিল, হ্যাঁ। তার নিচে আমার বাসা ছিল। তো যাই হোক, কিভাবে যে আমি 1 কিলোমিটার রাস্তা গেছি এটা আমি এখনো বলতে পারি না। বলতে পারবেন না। আমি আমার বাসায় যখন যাই তখন আমার বাসাটা ছিল রাস্তার দিকে, 2টা জানালা ছিল। হুম। আর বাসায় আমার বড় ভাই, আমার ওয়াইফ ছিল। তারা জানলা দিয়ে দেখছে যে আমি রাস্তা দিয়ে আসতেছি সাইকেল। যেহেতু জ্যোৎস্না রাত ছিল, দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। তো তারা দেখছে যে আমি আসছি, কিন্তু তারা প্রায় 10-15 মিনিট অপেক্ষা করছে যে আসে না কেন। হুম। এরপরে তারা আসছে, আসার পরে দেখে যে আমি রাস্তার উপরে সাইকেলটা এক সাইডে ফলাইয়া আমি অজ্ঞান হয়ে পড়ে রয়েছি। মানে আপনি সেন্সলেস হয়ে ওখানে পড়েছিলেন, এটা আপনার রিলেটিভ কিন্তু আত্মীয় এসে উদ্ধার করছে। হ্যাঁ, কিন্তু এর ভিতরে আবার বলেনি এই সাইকেল নিয়ে যে ওখান থেকে আমি কিভাবে এই জায়গা পর্যন্ত আসছি হ্যাঁ। বা এখান থেকে আমার বাসায় নিয়ে আসছে, এগুলো আমি কিছু বলতে পারি না। এগুলো আমি পরবর্তীতে আপনি তো আমার senseless বাসায় অবস্থায় ছিলেন। আমার রিলেটিভের কাছ থেকে শোনা এক। আর এরপরে আমার 3 থেকে 4 দিন প্রচন্ড পরিমাণে জ্বর ছিল শরীরে।